তাদের দেশপ্রেমটা আমরা 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 একটু ফোর্থ আপনার কাছে আসতে চাই। এই তরুণদের সাথে মাঠে ময়দানে আপনি আন্দোলনে ছিলেন, আমরা প্রতিনিয়ত আপনাকে দেখেছি। এদের মনস্তত্ত্ব আপনি নিশ্চয়ই অনেক ভালো বুঝবেন। এদের যে এই রূপটা আমরা দেখছি, যেমন সার্জিসের কথা বলা হচ্ছিল যে একজন তরুণ রাজনীতিবিদ, আজকে একটা ভিডিও দেখলাম যে তিনি ঈদে বাড়ি যাচ্ছেন ট্রেনে করে, তার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তিনি বলছেন গরমে ঘেমে যাচ্ছি কারণ উপরে ফ্যানটা নাই। সে এখন উড়োজাহাজে করে বাড়িতে যান, শতাধিক গাড়ি বহর নিয়ে যান, শত শত মানুষের আয়োজন সেগুলো হয়, যেগুলো আমরা আগের রাজনীতি দেখেছি এবং সেগুলো সমালোচনা করেছি। এই তরুণরা আবার সেই খপ্পরে পড়ে গেল কিনা, যদি পড়ে গিয়ে থাকে কেন? দেখেন, ওই আগের আলোচনার যেটা ধারাবাহিকতায় বলি আর কি, যে আমরা আমাদের মুক্তির লড়াইয়ের পদচ্যুতিগুলো কোথায় কোথায় হয়েছে। 90-এর আন্দোলনে কিন্তু 3 জোটের লিখিত রূপরেখা ছিল, কিন্তু স্যাডলি তারা রিপিটেডলি পাওয়ার রোটেশনে এসছেন ক্ষমতায়, কিন্তু সেই রূপরেখাগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত না হওয়ার কারণে যেটা হয়েছে যে কিছুটা হয়েছে, যেমন সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া, জাস্টিস শাহাবুদ্দিনকে আবার টোটালটা আর কি ধরেন, মানে যে একটা বিশাল রাষ্ট্র কাঠামো ছিল, তো একটা বন্দোবস্তের আলোচনা ছিল, যে বন্দোবস্তের আলোচনা এখন চলছে আবার, যে এইটা যদি বড় দলগুলো যেটা ওয়াদা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের জায়গা থেকে, সেই জায়গাতে যদি তারা এটা মেনে চলতেন, তাহলে যেটা হচ্ছে পদচ্যুতিগুলো পরবর্তীতে হতো না। 90-91 নির্বাচনের মাধ্যমে আরেকটা যেটা আসছে, যে আপনার একটা অল পার্টি সেটেলমেন্ট আসছিল যে নির্বাচনটা কিভাবে হবে, কারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা আস্থা অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। এই অল পার্টি সেটেলমেন্টও আমরা দেখলাম যে ইউনিল্যাটারালি কোনো ম্যান্ডেট ছাড়া 2011-তে আদালতের ঘাড়ের উপরে বন্দুক রেখে এটা বাতিল করে দেওয়া হলো, পদচ্যুতি আবার হইলো। এবং দেখেন যে এই আমি 4টা নির্বাচন ভালো হয় এটা বলি না, আমি রাফলি 3টা নির্বাচনকে আমি ভালো মনে করি, কারণ 2011-এর নির্বাচনটা হাইলি মানে ম্যানুফ্যাকচার ইলেকশন ছিল, মানে 8টা 111 ইলেকশন যেটা আপনি, তো সেই জায়গাতে আপনার প্রণব মুখার্জির বই, গোয়েন্দা সংস্থার বিভিন্ন জায়গার সাথে কথাবার্তা বলে আমরা বসছি, 3টা তো ভালো নির্বাচন, রিলেটিভলি ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে যেটা হওয়া দরকার ছিল। কিন্তু এই যে দেখেন আবার আমরা পদচ্যুতির মধ্যে পড়লাম, তাহলে এই জায়গাটাতে আমাদেরকে আসলে আর একটু ঘোরায় ঢোকা দরকার। সমস্যাটা কোথায়? নির্বাচনী ব্যবস্থা, এটা সমস্যাটা গোড়াটা কোথায়? কারণ আপনি যখন সার্জিসের গাড়ি বহর নিয়ে কথা বলবেন, এটা একটা সিমটোম্যাটিক ইস্যু, ছোট একটা ইস্যু, কিন্তু সমস্যাটা গোড়া আরো বিভিন্ন জায়গাতে, যে নির্বাচন কি আসলে এই দেশে হয়? আমরা যেগুলোকে নির্বাচন বলি, এগুলোকে আসলে নির্বাচন না কনসার্ট? নির্বাচনের নামে কনসার্ট হচ্ছে। আমরা যাদেরকে এই যে 12 কোটি 10 লাখ আমার সম্মানিত নাগরিক ভাই বোনরা, তারা কি আসলে ভোটার? তারা আসলে কি চিন্তা করে ভোট দিতে পারেন, না তাদেরকে আসলে দলগুলো পার্সু করে, তাকে বিকাশে টাকা দেয়, রকেটে টাকা দেয়, বিরিয়ানি খাওয়ায়, ফুসপানি খাওয়ায়, অটো পাঠায়, গাড়িতে করে আনে নেয়, এরপরে হচ্ছে বিশাল দলীয় নেতাকর্মীদেরকে পুষতে হয় এই প্রসেসের ভিতর থেকে, এবং ভেরি এক্সপেন্সিভ, মানে একটা মানে শত শত হাজার হাজার কোটি টাকার একটা নির্বাচনী বন্দোবস্ত। তাহলে সেই জায়গা থেকে আসলে আমার নির্বাচন আছে, এবং এই নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? স্বাধীন মতামত দিতে পারছে না ভোটাররা, মানে তার তো সেই ক্যাপাসিটি তৈরি করে নাই। মানে আমার আগে ভোটারদেরকে এডুকেট করতে, হ্যাঁ, মানে আমার 71-এর পরে আমার লড়াইটা কি হওয়া দরকার ছিল, কারণ আমি তো রিপাবলিক করব বলেছিলাম, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিকটা মানে কি? যে এই রাষ্ট্রটাকে পাবলিকের কাছে বুঝায়া দেওয়া। তা আমি তো এই দেশটাকে আমার জনগণের কাছে বুঝাইয়া দেই নেই এই দেশটার মানে কি। আমরা যে স্বাধীন হইলাম, আমার সম্মানিত মরহুম দাদা যিনি কৃষক ছিলেন, তাকে ব্রিটিশ ইন্ডিয়ানরা এসে বলল যে তোমার পরিচয় আজকে থেকে তুমি ব্রিটিশ ইন্ডিয়ান। 47 সালে এসে বললো না যে না 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 সিদ্দিক সাহেব আপনার পরিচয় পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন পতাকা ধরায় বললেও আপনি আসলে ওই পাকিস্তানি, আপনি আগের পরিচয়গুলো ভুলে যান। তো ক্ষেত খামারি করা আমার দাদা মুরব্বী মানুষ তাকায় থাকলো, আচ্ছা ঠিক আছে। 24 বছর পরে আবার একদল লোক গিয়ে বললো যে সিদ্দিক সাহেব পরিচয় বদলায় গেছে। কি হয়েছে? বলে যে এখন এই যে পতাকাটা চেঞ্জ হয়েছে, আপনি এখন বাংলাদেশি। কিন্তু ওনার আসলে জীবনের চৌহদ্দিটা কতটুকু ছিল? ওনার বাড়ি, ওনার উঠান, ওনার পুকুর, ওনার খাল, ওনার ক্ষেত, আর কাছের হাট বাজারটা, এই 10 মাইল হচ্ছে ওনার জীবনের রেডিয়াস। রাষ্ট্র জিনিসটা ওনার জীবনে আসলে কি? এই যে পতাকার পরিবর্তন হয়েছে, আপনি গিয়ে বললেন আপনার পরিচয় পরিবর্তন হয়ে গেছে, আপনার জাতীয়তা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী ওই আমার সম্মানিত মরহুম দাদার মতো। তাকে গিয়ে বলা হচ্ছে এইটা করলে ভালো, তুমি চাইল পাবা, ডাইল পাবা, এইটা পাবা। প্রশ্ন হচ্ছে দলগুলো এটা বলতে পারে কিনা ক্যাম্পেইনে? কারণ দল কি আসলে আটা দেয়, গম দেয়, টিন দেয়, কাবিখা দেয়, না এটা রাষ্ট্র দেয়?
রাষ্ট্র দেয়, তাহলে দল তো এটা বলতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি টোটাল একটা রাষ্ট্র বানিয়েছি, যে এই রাষ্ট্রটা বলেছিলাম রিপাবলিক করব, মানুষের রাষ্ট্র বানাবো, কিন্তু রাষ্ট্রটা তো আসলে দলের রাষ্ট্র হয়ে গেছে, এবং এটা 16 বছরে এত খারাপ হয়েছে যে এটা একজনের রাষ্ট্রে পরিণত হয়েছে, দল থেকে পরিবারে আসছে, পরিবার থেকে ব্যক্তির রাষ্ট্রে, একক রাষ্ট্রে পরিণত হয়েছে। গণভবনের এক ব্যক্তি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কি হবে, কে বাঁচবে, কে মরবে, কার পদোন্নতি হবে, কার পদচ্যুতি হবে, কে থাকতে পারবে, কে থাকতে পারবে না। ইভেন আপনি পাসপোর্ট পাবেন কি পাবেন না, আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন কি পারবেন না, এটাও সে সিদ্ধান্ত দিয়ে দেয়। তার মানে সংস্কার তো সবার আগে হওয়া উচিত দলের, ব্যক্তির। দলের তো একটা বিষয় আছে। তাহলে মানে হচ্ছে যে আমার সমস্যাটা কোথায়, আমার গোড়ার মানে এই, যেহেতু আজকে যুদ্ধের দিন, মানে 25শে মার্চ, আমাকে মুক্তির লড়াইটাকে ধরে রাখতে কথা বলতে হবে, যে আমি বোধ করছি যে আমার রাষ্ট্রের মোটা দাগে দুইটা সংকট আছে। একটা হচ্ছে আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাই নাই। আমরা এখানে একটা জমিদারি বন্দোবস্ত, যেটা 1793 সাল থেকে ব্রিটিশরা চালু করেছিল, অফিসিয়ালি পাকিস্তান আন্দোলনের মাধ্যমে এটা বিলুপ্ত হয়েছে, প্রজাসত্ব আইন বাতিল হয়েছে 1950 সালের আইন দিয়ে, কিন্তু মনস্তত্ত্বে, আচারে, ব্যবহারে আমার গোত্র প্রথা, আমার জমিদারি প্রথা সমাজে সমাজে এখনো প্রচলিত আছে। মনস্তত্ত্ব পরিবর্তনের উপায় কি? এটা লড়াই, আলাপ তোলা। আমি কি রাষ্ট্র কখনো আমার নাগরিকের কাছে গেছে? ভোট কি জিনিস? এই দেশের রাষ্ট্র কি কোনোদিন একজন ভোটারকে উঠান বৈঠক করে বুঝাইছে? আমার এখানে কিন্তু পরিকল্পনা কর্মী আছে, দেখবেন যে গ্রামে গ্রামে উঠানে উঠানে তারা যায়, একটা ভেসপা মোটরসাইকেল নিয়ে যায়, বুঝায় যে মাতৃস্বাস্থ্য এইটা সেটা, পরিবার ইফেক্টিভ ছিল কিন্তু, এবং ইফেক্টিভ হয়েছে। তো এই রাষ্ট্র কি উঠানে উঠানে লোক পাঠায় ভোটারকে জিনিস বুঝাইতে পারতো না? তাহলে যে রাষ্ট্রের টোটাল স্টেট মেশিনারি দিয়ে আপনি পরিবার পরিকল্পনা করলেন, সেই রাষ্ট্রকে দিয়ে তো আপনি দেশের মানুষকে নাগরিক বানাইলেন না, রাষ্ট্র বানাইলেন না। তো তাহলে আমার এই যে 71-এর বিচ্যুতি, যেটা প্রফেসর ইউনূস বলছেন, আমার বিচ্যুতি তো হচ্ছে আমরা সবাই মিলে এই দেশটাকে দেশ হইতে দেই নাই, এই দেশটাকে রিপাবলিক হইতে দেই নাই। আমরা বিভিন্ন দলের বংশের জমিদারি কায়েম করেছি, মানে শাসকদের স্বার্থে, এবং তারা কেউ করে নাই। না করার ফলশ্রুতি যেটা হচ্ছে, এখানে কখনোই লেভেল প্লেইং ফিল্ড ছিল না। দেখবেন নির্বাচন আসলেই বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। একজন ব্যবসায়ী যিনি 100 কোটি টাকা খরচ করতে পারবেন, আর যিনি আমার আপনার মতো অথবা মনিয়াপার মতো গরিব রাজনৈতিক কর্মী, কয় টাকা আমরা খরচ করতে পারবো? ব্যানার করার টাকা, পোস্টার করার টাকা কোথায় পাবো? অনেক আইন কানুন করে তো এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়নি। আমরা যে প্রস্তাবনা দিয়েছি ইলেকশন কমিশন, সংস্কার কমিশনে, যে ইলেকশনটাকে কিভাবে কম খরচে করা যায়, 2-3টা জায়গা আছে ইলেকশনের যেখানে খরচ হয়। তার ভিতরে একটা জায়গা হচ্ছে নমিনেশন পাওয়া। বাংলাদেশে বড় দলগুলোর নমিনেশন পাওয়াতেই একটা বিশাল খরচ হয়, এবং দেখবেন জেনুইন রাজনৈতিক কর্মীরা নমিনেশন থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় খরচের জায়গা হচ্ছে আপনার ক্যাম্পেইন কস্ট। আমার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, 100-150 গাড়ি লাগে, মোটরসাইকেল লাগে, রোড শো করতে হয়। আমরা বলেছিলাম ক্যাম্পেইনটাকে ইলেকশন কমিশনে, লোকাল প্রশাসনে দিয়ে দেন। কোনো দল নির্বাচনী বিতর্ক, যেটা নির্বাচনী বিতর্ক, যে কোনো দল আলাদা করে ইলেকশন ক্যাম্পেইন করতে পারবে না। আর থার্ড হচ্ছে জনগণকে ভোট কেন্দ্রে আনার থেকে ভোট কেন্দ্রটাকে মোবাইল করে আপনি জনগণের কাছে নিয়ে যান, খেতে নিয়ে যান। তাহলে যেটা হবে, আপনার আনা নেওয়ার খরচ আপনি কমায় ফেলতে পারবেন। এই উঠান বৈঠক দিয়ে পরিবার পরিকল্পনা যেভাবে করেছে বাংলাদেশ রাষ্ট্র, এই দেশের মানুষগুলোকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ভোটারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভোট কি জিনিস এটা বোঝানো দরকার, তাহলে বিচ্যুতি থাকবে।